মুভ নিয়ে আমার ঘরে আইতে দেবো, বড্ড মাথা ধরেছে। বলতে বলতে সোজা সিঁড়ি মারিয়ে উপরে উঠে গেল। জামাল সাহেব ভরকে গেলেন, শাসানোর জন্য তোলা আঙ্গুলটা গুটিয়ে নিলেন। পরপরই গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ, মাথা তো ধরবেই। এমন অসবের মতো ভং ধরে থাকলে মাথা ধরবে না? শুধু মাথা কেন, ধর থেকে মাথা খসে পড়ে যাবে, বেয়াদব ছেলে। কনকচাপা বেগম এগিয়ে এলেন, ছেলের পক্ষ নিয়ে বললেন, সব সময় আমার ছেলের দোষ ধরবে না তো। হয়ে গেছে হয়তো কোনো দুর্ঘটনা, তাতে আমার ছেলের দোষ কি? ও থাকতে এই ঘটনা কেন ঘটলো, এটাই ওর দোষ। দুই স্বামী স্ত্রীর মুখের দিকে হতভম্ব নজরে তাকিয়ে রইল সিফাত। মনে মনে তাচ্ছিল্য হাসল। হাহ, কি প্রশ্ন! ও থাকতে এই ঘটনা কেন ঘটলো, অথচ এই ওটা ছিল বলেই এই ঘটনাটা ঘটলো। সওয়াল জবাবের পালা মোটামুটি শেষ। পরিস্থিতি সামাল দিতে মৌমিতা মন গড়া এক কাহিনী শুনিয়ে দিয়েছে। অন্ধকারে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল সিফাত। বাড়ির বড়রা বিশ্বাস করবে না করেও বিশ্বাস করে নিয়েছে। আপাতত এই চ্যাপ্টার ক্লোজ দেখে তুবা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কৌশিকের ঘরের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে জামাল সাহেবের ঘর থেকে মুভ মলমটাও নিয়ে গেল। দরজার কাছাকাছি এসে দুই আঙ্গুলের টোকায় ঠকঠক শব্দ করলো। সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভেসে এলো কৌশিকের দৃঢ় কণ্ঠ। আমার ঘরে ঢুকতে তো নক করার প্রয়োজন নেই দেবো, কৌশিকের সবকিছু তোর জন্য উন্মুক্ত। তুবা মাথা নিচু করে লাজুক হাসলো। এরপর দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কৌশিক বিছানায় বসে মাথা নিচু করেছিল। তুবা ঘরে ঢুকতেই চোখ মেলে তাকালো। তুবা আটকে উঠলো কৌশিকের চোখের দিকে তাকিয়ে। লাল রক্ত বর্ণ ধারণ করেছে চোখ দুটো। তুবা হকচকিয়ে গেল। দ্রুত পায়ে ছুটল কৌশিকের কাছে। দুই হাতে কৌশিকের মুখ আগলে ধরল। বিচলিত কণ্ঠে শোধালো, এমন কেন লাগছে আপনাকে? আপনি ঠিক আছেন? কৌশিক সামান্য হাসলো। বিনা দ্বিধায় তোবার কোমর জড়িয়ে ধরল। মুখ গুজে দিল নরম বক্ষ ভাঁজে। তোবা চমকে উঠল। আচমকা কেঁপে উঠল পুরো শরীর। হঠাৎ গভীর ছোঁয়ায় দেহের শক্তি খুইয়ে বসল। লজ্জায় আড়ষ্ট হয়ে নুয়ে গেল। হৃৎপিণ্ডে ধুকপুকানি বেড়ে গেল হাজার গুণ। ধরাস ধরাস করে দামামা বাজতে লাগলো। সেই শব্দ স্পষ্ট কানে পৌঁছালো কৌশিকের। মুচকি হাসলো কৌশিক। মাথাটা সামান্য উঁচু করলো। দেখতে পেল তুবা চোখ খিচে বন্ধ করে রেখেছে। এতে কৌশিকের মুখের হাসি প্রশস্ত হলো। কৌশিক দুষ্টুমির ছলে ফিসফিস করে বলল, সাধারণ ছোঁয়া তেমন করলে হবে জান, তাহলে গভীর ছোঁয়া কিভাবে সহ্য করবে? তুবা জবাব দিতে পারল না। গাল দুটো লাল হয়ে এলো। দুই হাতে কামিজের হাঁটুর দিকের অংশ খামচে ধরল। কৌশিক ঠোঁট কামড়ে হাসলো। এরপর তুবাকে ছেড়ে দিল। খাতের সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসলো। ব্যথাতুর কণ্ঠে বলল, একটু মাথা টিপেতে চান, তোর হাতে ছোঁয়া না পেলে বোধ হয় এ ব্যথা থামবে না। এ পর্যায়ে তুবার চোখ খুলল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আটকানো দমটা স্বাভাবিক করলো। এরপর ধীরে সুস্থে কৌশিকের পেছনে গিয়ে দাঁড়ালো। আঙ্গুলের ডগায় মুভ নিয়ে কপালে দুই পাশে লাগিয়ে দিল। এরপর আলতো হাতে মাথার দুই পাশে চাপতে লাগলো। আবেশে চোখ বন্ধ করে নিল কৌশিক। একদম শান্ত হয়ে গেল। এক পর্যায়ে তুবা মিনমিন করে বলল, আপনি বলেছিলেন রাতে আমাকে নিয়ে ঘুরতে বেরোবেন। এই আবদার কিন্তু পূরণ করেননি আপনি। আজ রাতে যাবে? আজ তো কত কাহিনী ঘটে গেল, আজ থাক। তাহলে আগামীকাল নিয়ে যাবেন? তুই চাইলেই নিয়ে যাব। মনে থাকে যেন। আর হাতে গোনা 3 দিন আমরা আছি এখানে। কাল কিন্তু মিস করা চলবে না। তুবার কথা শেষ হওয়ার সাথে সাথে ফট করে বন্ধ চোখের পাতা মেলে ধরল কৌশিক। ঘাড় পেছনে বাঁকিয়ে তুবার মুখোমুখি হলো। মুহূর্তেই তুবার ঘাড়ে হাত রেখে টেনে নিজের দিকে নিয়ে আসলো। সেকেন্ডের ব্যবধানে শব্দ করে চুমু খেলো তুবার ঠোঁটে এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এরপর স্বাভাবিক কণ্ঠে বলল, মনে থাকবে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব তুবা। কয়েক সেকেন্ড লাগলো তার ঘটনা বুঝতে। এরপর লজ্জায় লাল হয়ে এক কদম পিছিয়ে গেল মেয়েটা। এলোমেলো কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য। তুবার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। শোনা গেল কৌশিকের উচ্চ স্বরে অট্টহাসি। তীর করে রাত পেরিয়ে ভোরের আগমন। ধরণীর বুক থেকে আধার কেটে গিয়ে আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির গিন্নিরা রান্নাবান্নার কাজে ব্যস্ত। রান্নাঘরে টুংটাং শব্দ পুরো বাড়ি জুড়ে ভেসে বেড়াচ্ছে। সেই শব্দের খানিকটা তুবার কানে ভেসে এলো। গভীর ঘুম ছুটে গেল তুবার। একটু নড়ে চড়ে কাঁধ ঘুরে আবারও ঘুমালো। তৎক্ষণাৎ কানে ঝঙ্কার তুলল বোনদের অট্টহাসি। তুবার ঘুম এবার পুরোপুরি ছুটে গেল। চোখ মুখ কুঁচকে উঠে বসলো। হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। এই সাত সকালে তার বোনেদের হাসির কারণ খতিয়ে দেখতে হবে। ঘর থেকে বেরিয়ে বারান্দা থেকে নিচে নজর দিতেই তুবার চোখের বাকি ঘুমটুকু উড়ে গেল। মুহূর্তেই তুবার চোখে মুখে অমাবস্যার আধার নামলো। এই সাত সকালে রাইমার আগমন ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
তোবার সদ্য ঘুম থেকে ওঠা নরম তুলতুলে মনটা ভেঙে দিতে এটুকুই যথেষ্ট ছিল। নিচে রিয়া এবং মমিতার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে রাইমা। দুই পাশ থেকে তোবার মীর জাফর বোন দুটোর মুখ থেকে যেন খই ফুটছে। হাসির দাপটে দাঁত খুলে খুলে পড়তে চাইছে। তোবার কান্না পেল, একদম হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করলো। সব ঝামেলা হেঁটে হেঁটে ওর কাছেই আসে কেন? সিফাত কি কম ছিল? এখন আবার এই শাকচুন্নির আগমন ঘটল। তোবার আকাশ সমান ভাবনায় ভাটা পড়ল পাশ থেকে পরিচিত কণ্ঠ শুনে। কি হয়েছে? এমন ভূতের মতো দাঁড়িয়েছিস কেন? তোবা তৎক্ষণাৎ ঘুরে তাকালো, নিজের পাশে কৌশিককে দেখে চোখ জোড়া ছলছল করে উঠল। সহসা তর্জনী উঠোনে তাক করে অভিমান সুরে প্রশ্ন করল। এই মশামাছি এখানে পৌঁছালো কি করে? তোবার কথা শুনে ওর আঙ্গুল অনুসরণ করে নিচে উকি দিল কৌশিক। সঙ্গে সঙ্গে চোখের সামনে ধরা দিল রাইমার হাস্যোজ্জ্বল মুখ। কৌশিক এক পলক তাকালো শুধু, সঙ্গে সঙ্গে অনাগ্রহ নিয়ে নজর সরিয়ে নিল। তার সামনে দাঁড়ানো এই একটা মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে দেখার কোনো আগ্রহ পায় না কৌশিক। সেই গতানুগতিক অনাগ্রহ ফুটে উঠল তার মুখেও। এক রাশ বিরক্তি নিয়ে আওড়ালো, শালা আপদ পেছন ছাড়ে না। এটুকু বলেই থেমে গেল কৌশিক। পরপরই কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসলো। তোবার দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, খোদার কি বিচার দেখেছিস জান? এখানে আসার পর থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জ্বলে পুরো মরছে আমি। সেটা হয়তো উপরওয়ালার কাছে ন্যায় বিচার মনে হচ্ছিল না, তাই তো রাইমাকে হাতে করে এনে এখানে পৌঁছে দিলাম। অর্থাৎ এবার আমার সাথে সাথে তুইও জ্বলে পুরো মরবি। এবার পারফেক্ট আছে। বলেই দুষ্টুমির হাসি দিল কৌশিক। অন্য সময় হলে এই হাসি দেখে এক দফা ক্রাশ খেয়ে পেট ভরত তোবার। তবে এই মুহূর্তে এই হাসি তোবার বিন্দু মাত্র পছন্দ হলো না, বরং ছোটখাটো বাঘিনীর মতো গর্জে উঠে বলল, একদম হাসবেন না। ওই শাকচুনির আশেপাশেও যেন আপনাকে না দেখি। দেখলে কি করবে? আমিও প্রতিশোধ নিতে জানি। আপনি রাইমা আপুর কাছ সাথে ঘেঁষাঘেঁষি করলে আমি সোজা সিফাত ভাইয়ের কোলে গিয়ে বসবো। তোবার বক্তব্য শেষ হতেই কৌশিকের ঠোঁটের কোণের হাসিটুকু উবে গেল। তোবার দুঃসাহসিক বর্ণনা শুনে দপ করে মাথায় আগুন জ্বলে উঠল। আচমকা শক্ত করে চেপে ধরল তোবার নরম গাল। রাগে হিসিয়ে বলল, জানে মেরে ফেলবো। এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে সিফাতকে মেরে পুঁতে দেব। না থাকবে কোল, আর না থাকবে কোলে বসানো মানুষ। কৌশিকের তর্জন গর্জনে আজ আর তুবা দমে গেল না, বরং কৌশিকের সমান সমান তেজ নিয়ে সেও গর্জে উঠল। ও আচ্ছা, আর আমি কিছুই করব না? আপনার আশেপাশে ওই শাকচুনিকে দেখলে আমি আপনাকে মেরে দেব। হুমকি দিচ্ছিস আমাকে? হ্যাঁ দিচ্ছি। কৌশিক থামল। তুবার জ্বলতে থাকা চোখের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল। এই চোখের ভাষা পড়তেই কৌশিকের খুব বেশি বেগ পেতে হয় না। এই যেমন মুহূর্তে পড়ে নিল এই ডাগত চোখের অপ্রকাশিত কথা, যেখানে লুকিয়ে আছে এক আকাশ সমান ভয়। মিছে রাগের পর্দা টেনে সেই ভয়, সংশয়, ইনসিকিউরিটি এবং মনে মনে জ্বলতে থাকা জেলাসির আগুন ঢাকতে চাইছে তুবা, কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ। কৌশিক যে ও চোখের ভাষা পড়ে নিল। তোবার মনের অস্থিরতা ধরতে পেরে নিজের রাগটা গিলে নিল কৌশিক। চেপে ধরে রাখা গালটাও এবার ছেড়ে দিল। এতটুকু সময় লালচে দাগ পড়ে গেছে। সেদিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। কণ্ঠ স্বাভাবিকভাবে ঠান্ডা করে বলল, কি করতে হবে আমাকে বল, আমি কি করলে তুই খুশি? ওই শাকচুনিকে টোটালি ইগনোর করবেন। বেশ, করলাম। এমনিতেও আমার রুচির সাথে যায় না, তবুও আমার কাছে তোর কথাই শিরোধার্য। তাহলে তোর চোখের এই ইনসিকিউরিটি যাবে তো? তুবার সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। ধরা পড়ে যাওয়া চোরের মতো নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। সেটা দেখে হেসে ফেলল কৌশিক। এক কদম এগিয়ে এসে দুজনের মধ্যকার দূরত্ব সামান্য ঘোচালো। একটু আগে চেপে ধরা তুবার গালে আলতো করে আঙ্গুল বুলিয়ে বলল, ব্যথা লেগেছে? তুবা ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। কৌশিক আবারও হাসল, ঠোঁটে হাসি অব্যাহত রেখে বলল, ব্রাশ করেছিস? না। আয় ব্রাশ করিয়ে দিই। বলেই দুবার গালটা হালকা করে চেপে ধরে নিজের হাতে রাখা পেস্ট লাগানো ব্রাশটা তুবার মুখে ঢুকিয়ে দিল। আকস্মিক কৌশিকের আহিন কাণ্ডে ভরকে গেল তুবা। রাইমার চিন্তা মুহূর্তেই উড়ান ছু হয়ে মাথা থেকে বেরিয়ে গেল। মস্তিষ্কে শুধু একটা বাক্য প্রতিধ্বনিত হলো, তুবা তুই অন্য কারোর ব্যবহৃত ব্রাশ মুখে নিয়েছিস। ভাবতেই পেট গুলিয়ে সব বেরিয়ে আসতে চাইল। তুবা চেহারায় বিদঘুটে অবস্থা দেখে কৌশিক আড়ালে হাসলো। এরপর সিরিয়াস মুখ করে বলল, কি এমন ওভার রিয়েক্ট করার কি আছে? ওটা চুমু খেতে পারিস, কিন্তু এক ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারিস না। ওয়াই? আমার তো কোনো সমস্যা হয় না। আপনি একটা নোংরা। মুখে ব্রাশ নিয়ে চেঁচিয়ে উঠল তুবা। এতে কৌশিকের হাসি প্রশস্ত হলো। এবার একটু উচ্চ স্বরে হেসে ফেলল। হাসতে হাসতে বলল,
রিল্যাক্স চান, মজা করছিলাম। এটা আমি ব্যবহার করিনি, নতুন ব্রাশ, মাত্র প্যাকেট থেকে বের করে আনছে। তুবা জেনে কিছুটা স্বস্তি পেল এবার, কিন্তু রাগ কিছুতেই কমল না। কৌশিকের দিকে একটা আগুন আগুন লুক দিয়ে তাকালো। তাতে কৌশিকের মাঝে বিন্দুমাত্র হেলদোল প্রকাশ পেল না, বরং মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, কি এভাবে তাকাচ্ছিস কেন? তোর এই লোক দেখেছে কৌশিক চুমু দিতে ইচ্ছে করছে, দেবো নাকি একটা? তুবা দাঁড়ালো না সেখানে, হন্তদন্ত পায়ে নিচে নেমে গেল। এই পাগলের সামনে দাঁড়িয়ে লজ্জাকে ডেকে ডেকে আনার কোনো মানেই হয় না। তুবাকে নিচে নামতে দেখে ঠোঁট কামড়ে হাসল কৌশিক। এরপর আবারও নিজের ঘরে চলে গেল নতুন আরেকটা ব্রাশ বের করতে। আগামীকাল কৌশিকের জন্মদিন, গুনে গুনে ২৬ বছরে পা রাখবে কৌশিক। রাইমার হঠাৎ আগমনের মূল কারণ এটাই। পছন্দের মানুষের সবকিছুর কানায় কানায় রপ্ত করে রেখেছে রাইমা। যার উপর মন হারিয়ে বসে আছে তার জন্মদিন কি ভোলা যায়? তাই তো বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে চলে এসছে গ্রামে। উদ্দেশ্য কৌশিকের জন্য আগামীকাল বিশেষ কিছু করবে। এ কথা শোনার পর থেকে চোখ মুখ আধার করে বসে আছে তুবা। রাইমার উছাল মাছাল দেখে তুবার নিজের মনের চঞ্চলতা হারিয়ে যাচ্ছে। একমাত্র প্রাণপ্রিয় মানুষটার জন্মদিন উপলক্ষে তুবাও বিশেষ কিছু ভেবে রেখেছে। সচরাচর তুবার শাড়ি পরা নিষেধ। এই নিষেধাজ্ঞা স্বয়ং কৌশিকের তরফ থেকে। তুবা ভেবে রেখেছে আজকে সব নিষেধাজ্ঞার বেড়ি ভেঙে কৌশিকের প্রিয় নীল রঙের শাড়ি পরবে। মনের মতো সেজে কৌশিকের সামনে হাজির হবে। দুজনে একান্তে কিছু সময় কাটাবে। গভীর রাতে গ্রামের আঁকাবাঁকা পথে দুজন হাতে হাত রেখে হাঁটবে। বিস্তীর্ণ সবুজ মাঠে নরম ঘাসে শুয়ে চাঁদের আলো গায়ে মাখবে। একটা রোমাঞ্চকর সুন্দর দিন হিসেবে স্মৃতির পাতায় বসিয়ে দেবে দিনটা। তবে তুবার পরিকল্পনায় সেগুড়ে বালি। রাইমা বোধহয় আর তুবার শখটা পূরণ করতে দেবে না। ভাবতেই দু চোখ ভরে এলো তুবার। চিৎকার করে কাঁদতে মন চাইলো, কিন্তু কাঁদার আর সুযোগ পেল না। এক রাশ মন খারাপ নিয়ে ছাদে গেল তুবা। রাইমার উপস্থিতি মেয়েটাকে বড্ড পীড়া দিচ্ছে। মুখটা থেকে থেকে মুচড়ে উঠছে। প্রিয় মানুষের প্রতি অন্য নারীর এত আগ্রহ কোনো মেয়ের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেখানে এই মানুষটা তো তুবার স্বামী, তিন কবুল বলে হালালভাবে যার সাথে জীবন জড়িয়েছে। এজন্য হয়তো বুকে জ্বালা একটু বেশি। মনের হাঁসফাঁস ভাব কমাতেই তুবা চঞ্চল পায়ে ছাদে গেছে। এখানে আসার পর থেকে এই প্রথম তুবা ছাদে আসলো। এর আগে কোনো কারণে ছাদে ওঠা হয়নি। মন মেজাজ ভালো না থাকায় তুবা আর আশেপাশে দেখার আগ্রহ পেল না। পা টেনে টেনে একদম ছাদের শেষ প্রান্তে চলে গেল। স্যাঁতসেঁতে পুরনো ছাদের রেলিংয়ে হাত রেখে আকাশে দৃষ্টি নিবদ্ধ করলো। আজ আকাশটা মেঘলা, আবছা মেঘ ভেসে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে। রাশি রাশি মেঘপুঞ্জের আড়ালে ঢাকা পড়ে গেছে উত্তপ্ত সূর্য। তাই তো বেলা 10টা বাজার পরও রোদের লেশমাত্র পড়ছে না ধরনীর বুকে। তুবা উদাসীন চোখে একবার মেঘলা আকাশ পানে তাকালো। ভাষাহীন নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল। ঠিক এমন সময় পাশ থেকে ভেসে এলো কারো পরিচিত কণ্ঠ। তোমার কি মন খারাপ? আচমকা পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো তুবা। নিজের থেকে প্রায় 7-8 হাত দূরে দাঁড়িয়ে আছে সিফাত। হয়তো আগে থেকে ছেলেটা ছাদেই ছিল। তুবা কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ কৌশিক এই মুহূর্তে বাড়িতে নেই। সকালে খেয়ে কোথায় যেন বেরিয়েছে, তাই বিচলিত হওয়ার কারণ নেই। তবে কোনো কারণে মনটা বড়ই উদাসীন, তাই চুপ করে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে সিফাতকে দেখে পালানোর উপায় তারা করল না তুবা, বরং শান্ত নিষ্প্রাণ চোখে তাকিয়ে বলল, পছন্দের মানুষকে নিয়ে কখনো ইনসিকিউর ফিল করেছেন সিফাত ভাই? হারানোর ভয় কখনো অনুভব করেছেন? তুবার প্রশ্নের বিপরীতে তা ছিল হাসল সিফাত। ঘুরিয়ে ঘুরিয়ে কয়েক কদম এগিয়ে এলো। গতকাল কৌশিকের এলোমেলো মারে বেশ ভালোই চোট পেয়েছে ছেলেটা। এই যেমন স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। কোনো মতে পা টেনে তুবার থেকে 1 হাত দূরত্ব রেখে দাঁড়ালো। তুবার চোখের দিকে তাকিয়ে বলল, খুব অনুভব করছি, কিন্তু আফসোস তুমি বোঝোইনি। এই পর্যায়ে সম্বিত ফিরে পেল তুবা। আবেগের বশে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে বুঝতে পেরে লজ্জিত হলো। সত্যি বলতে তুবার সিফাতের জন্য খারাপ লাগছে। বেচারার দোষটা কি? ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তাই। কিন্তু ভালোবাসা তো কোনো অপরাধ নয়। তবে অন্যের ভালোবাসায় মন মজানো ছিল ওর অপরাধ। তুবা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললো, তবুও মিনমিন করে বলল, সরি, বলে মাফ করে দিয়েন। সরি বলো না প্লিজ, আমি অবুঝ নই। তোমার আর কৌশিক ভাইয়ার কথা আগে থেকে জানলে অনেক আগেই তোমার থেকে দূরে সরে আসতাম। বুঝতে একটু সময় লেগে গেছে, এই আর কি। আপনার কষ্ট হচ্ছে না? তুবার এই প্রশ্ন শুনে সিফাত তাচ্ছিল্য হাসলো। মেঘলা আকাশের দিকে উদাসীন চোখে তাকিয়ে বলল, ঠিক, কষ্ট হচ্ছে না, তবে আফসোস হচ্ছে। তোমাকে খুব করে চেয়েও পেলাম না। হাতে কি
তুমি না হয় অপ্রাপ্তি রয়ে গেলে আমার হয়ে, আমি না হয় কল্পনাতেই ভালোবাসবো তোমাকে। তুবার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কোনো কারণে অপরাধ বোধ তুবার মনে বাসা বাঁধল। সংক্ষিপ্ত আলোচনার ইতি টেনে সিফাত বলে উঠল, তোমার আশেপাশে আর আসবো না তুবা, নিজেকে নতুন করে গুছিয়ে নেব। তবে দোয়া রইল তোমার জন্য। আশা করি কৌশিক ভাই তোমাকে সুখে রাখবে। এক বুক ব্যথা নিয়ে বহু কষ্টে বাঁকাগুলো আওড়ালো সিফাত। এরপর সেখান থেকে যাওয়ার জন্য উদ্যত হলো। মিছে মায়া বাড়িয়ে লাভ নেই, যেটা তার নয় সেটা নিয়ে ভেবে জীবনে ক্ষয় করা বোকামি। বহু কষ্টে ব্যথায় জর্জরিত দেহটা টেনে পেছনে পা বাড়ালো সিফাত। আচমকা পা দুটো টলে উঠল। ছেলেটা পড়েই যাচ্ছিল। এমন সময় খপ করে দুই হাতে ধরে ফেলল তুবা। আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন সিফাত ভাই? সিফাত কোনো জবাব দেওয়ার আগেই ছাদের দরজায় বিকট শব্দে কিছু ভাঙার আওয়াজ হলো। চমকে মাথা তুলে চাইল তোবা। সঙ্গে সঙ্গে অন্তরাত্মা কেঁপে উঠল। ছাদের দরজার সামনে রাগে অগ্নি শর্মা হয়ে চেয়ে আছে কৌশিক। শক্ত চোয়ালের আড়ালে দাঁতগুলো কিরমির করছে। চোখের আগুন যেন সামনে সবকিছু ভস্ম করে দেবে। তোবা কিছু বলতে যাবে তার আগে কৌশিক ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ছাদের দরজার সামনে পড়ে রইল কৌশিকের রাত ভাঙা দামি আইফোন। সুবিশাল আকাশের বুকে মেঘের ঘনত্ব বেড়ে চলেছে। অল্প স্বল্প দলা পাকানো মেঘের দলগুলো এবার বিশাল কুণ্ডলী পাকাতে শুরু করেছে। তেজা তুলোর ন্যায় রাশি রাশি মেঘপুঞ্জ মুহূর্তে দখলে নিয়ে নিচ্ছে আকাশের এপার ওপার। ধীর গতিতে দিনের স্বচ্ছতা ঢেলে দিতে গুটি গুটি পায়ে অন্ধকার ছেয়ে আসছে। মনে হয় আজ বৃষ্টি হবে। না না, বৃষ্টি নয়, বরং ঝড় হবে। ধরণী কাঁপিয়ে তোলা ভয়ানক ঝড়। তবে কোন ঝড়ের প্রখরতা বেশি থাকবে? প্রকৃতিতে সৃষ্টি হওয়া ঝড় নাকি দুটো মানুষের মনোমালিন্য থেকে উৎপত্তি হওয়া ঝড়? তোবার মন বলছে প্রকৃতির ঝড়ের চেয়ে বেশি আজ ব্যক্তিগত ঝড় যাবে ওর ওপর দিয়ে। ভাবতে গলা শুকিয়ে এলো। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে ছুটল কৌশিকের পেছন পেছন। তবে খুব বেশি সুবিধা করতে পারল না। তার আগেই ধূপধাপ পা ফিরে সিঁড়ি পেরিয়ে নিচে নেমে গেছে কৌশিক। তবু অসহায় ভঙ্গিতে ছাদের ছোট্ট দরজায় হাত রেখে দাঁড়ালো। এক হাত দূরেই 3 খণ্ড হয়ে পড়ে আছে কৌশিকের দামি আইফোনটা, এবং প্রথম সিঁড়িতে পড়ে আছে একটা খসখসে কাগজের প্যাকেট। তুবা ঝুঁকে ফোনের 3 খণ্ড এবং প্যাকেটটা হাতে তুলে নিল। এরপর নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল। সেই ঘটনার পর থেকে কৌশিক তুবার সাথে কথা বলছে না। সেই সকাল থেকে বিকেল হতে চলল, এ পর্যন্ত তুবার সাথে একটা কথা বলেনি কৌশিক। তুবা বেশ কয়েকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু কৌশিক ওকে পুরোপুরি ইগনোর করে চলেছে। এই যেমন এই মুহূর্তেই কৌশিক বাপ চাচাদের মাঝখানে বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকে এখানে বসে বাম হাতে কফির কাপ নিয়ে তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে, আর ডান হাতে ফোন স্ক্রল করছে। নতুন আইফোনটা ভেঙে এখন আগের ফোনটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। বিরক্তিতে কপালের চামড়ায় 3-4টে ভাঁজ ফুটে আছে কৌশিকের। ধারালো চোয়াল জোড়া বেজায় শক্ত। সে যে বাপ চাচাদের সাথে খোঁজ গল্প করতে এখানে বসে নেই সেটা বেশ বুঝতে পারছে তুবা। মূলত ওর মুখোমুখি না হওয়ার উদ্দেশ্যেই লোকজনের মধ্যে খুঁটির মতো সেটে আছে। কিছু না করেও নীরব শাস্তি দিচ্ছে তুবাকে। তুবা সবই বুঝলো। বুঝতেই চোখ দুটো ছলছল করে উঠল। কান্নারা গলায় দলা পাকিয়ে এলো। নিজের পক্ষে যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগ পেল না মেয়েটা। এমন সময় তুবার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে হাজির হলো রাইমা। হাতে গামলা ভর্তি ডালের বড়া এনে বাড়ির কর্তাদের সামনে রাখলো। বিনয়ের সাথে মিষ্টি সুরে বলল, ফুপি নাস্তা পাঠিয়েছে ফুপাজান। রাইমার আওয়াজে আলোচনায় ব্যাঘাত ঘটল 3 ভাইয়ের। জামাল সাহেব এক পলক চোখ তুলে তাকালেন, অতঃপর ফের ভাইদের সাথে খোশ গল্পে মশগুল হলেন। রাইমা গামলাটা রেখে ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক সেই সময় কৌশিক ফোনে নজর রেখে গম্ভীর কণ্ঠে ডাকলো। রায়, আচমকা কৌশিকের ডাকে থেমে গেছে রাইমা। শরীরটা কেঁপে উঠল হঠাৎ। প্রিয় মানুষের মুখে নিজের নামটাও যেন মধুর বাণী শোনালো। রাইমা এক হাতে বুক খামচে ধরল। ধীরে সুস্থে পেছন ফিরে বলল, কিছু লাগবে আপনার? কাপটা নিয়ে যাও তো, আর 1 কাপ কফি এনে দাও। কৌশিকের আহেন আবদারে রাইমার চোখ কপালে উঠল। সেই দুপুর থেকে কৌশিকের এমন অদ্ভুত ব্যবহার খেয়াল করেছে রাইমা। দুপুরে ঠিকমতো খায়নি, কিন্তু এরপর থেকে একের পর এক কফি খেয়ে যাচ্ছে। এ পর্যন্ত 6 কাপ কফি খেয়ে ফেলেছে। এখন আরও 1 কাপ চাইছে। এই বিদঘুটে স্বাদের তেতো কফি মানুষ এত কিভাবে খায়? মনে একটা সন্দেহ নিয়ে রাইমা ফের জিজ্ঞেস করলো, হ্যাঁ, আরও কফি খাবেন? খেতেই তো চাইলাম, পারলে তুমি বানিয়ে নিয়ে আসো। তোমার হাতের কফি খেতে চাই।
বলতে বলতে রাইমার দিকে চোখ তুলে তাকালো কৌশিক। সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা নুয়ে নিল রাইমা। এই প্রথম কৌশিক আগ বাড়িয়ে কিছু আবদার করলো তার কাছে। অত্যাধিক খুশিতে হাওয়ায় উঠতে লাগলো রাইমা। মনে তো চাচ্ছে সারা জীবন শুধু কফি বানাতে। রাইমা দড়িঘড়ি করে ছুটল রান্নাঘরে। মিনিট 5-6 মাথায় কফি হাতে হাজিরও হলো। উচ্ছ্বাসিত মনে কফির কাপটা এগিয়ে দিল। কৌশিক ফোনে নজর রেখে কাপটা হাতে নিল। ধীরে সুস্থে কাপে ঠোঁট ছোঁয়ালো। ফোন স্ক্রল করতে করতেই বলল, পারফেক্ট। রাইমার খুশি আর দেখে কে। 2 হাতে ওড়নার কোনা মোচড়াতে মোচড়াতে ছুটে চলে গেল সেখান থেকে। যেন নতুন বিবাহিত বউ তার স্বামীর মুখে নিজের প্রশংসা শুনেছে। রাইমা চলে যাওয়ার পর কৌশিক আবারও কফির কাপে চুমুক দিল। দূর থেকে সবকিছু নিজের চোখে অবলোকন করলো দুবা। গায়ে হাত না তুলেও, ধমক না দিয়েও যে এভাবে শাস্তি দেয়া যায় সেটা দুবা জানা ছিল না। হুট করেই দুবার ভীষণ কান্না পেল। অবাধ্য কান্নারা কয়েক ফোঁটা গড়িয়েও পড়ল চোখের গণ্ডি পেরিয়ে। দুবার সঙ্গে সঙ্গে মুছে ফেলল। কোনো মতে কান্না আটকে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তুবা চলে গেছে বুঝতে পেরে ফোন থেকে নজর সরালো কৌশিক। আর চোখে তাকালো সিঁড়ির পানে। দেখলো তুবা গুটি গুটি পায়ে উপরে উঠে যাচ্ছে। পরপরই মুখে জমিয়ে রাখা কফিটুকু পাশে ফেলে দিল কৌশিক। কাঁচা মাটির উঠোন হওয়ায় সঙ্গে সঙ্গে তরলটুকু শুষে নিল মাটি। কৌশিক মুখ বিকৃত করে দুবার থুতুও ফেলল। মনে হচ্ছে জঘন্য কিছু মুখে দিয়েছে। শুধুমাত্র তুবার ওপর জেদ করে এই অখাদ্য মুখে নিতে হলো ওকে। না হলে রাইমার হাতের পানিটুকুও কৌশিক মুখে তুলত না। মুখের ভাবভঙ্গি বিকৃত করে কৌশিক বিড়বিড় করে আওড়ালো, পোড়ার দহন কেমন হয় এবার বুঝতে পারছিস তো? আমিও দিন রাত এই দহনেই পড়ি। তোকে একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল জান। আই এম সরি ফর দ্যাট। ট্রাস্ট মি, আর কষ্ট দেব না। আকাশ জুড়ে বসেছে তুমুল মেঘের মেলা। রাশি রাশি মেঘপুঞ্জ দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছে। সকাল থেকে মেঘরাশি ভাসতে ভাসতে ভর সন্ধ্যায় এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেই সংঘর্ষের ফলাফল স্বরূপ আকাশ কাঁপিয়ে বর্ষণ হানা দিল ধরণীতে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। তুমুল বাতাসে গাছের ডালপালা বেসামাল গতিতে দুলছে। মেঘের কারণে এই ভর সন্ধ্যায় মনে হচ্ছে রাত নেমে এসেছে। এই মুহূর্তে সবাই যার যার ঘরে আছে। ঝড় বৃষ্টি না থামলে উঠোনে নামার কায়দা নেই। সারাদিন শেষে মাত্রই কৌশিক নিজের ঘরে ফিরেছে। সেই সকাল থেকে উঠোনে শটান হয়ে বসেছিল। পিঠ মাজা ধরে গেছে একদম। বিছানায় গায়ে এলিয়ে না দিলে শান্তি পাচ্ছে না। ভাবনা মোতাবেক ক্লান্ত দেহটা ছেড়ে দিল বিছানায়। উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে চোখ দুটো বন্ধ করে নিল। মিনিট 10 হবে হয়তো তার ঘরে আসার। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ছুটে এলো মৌমিতা। পেছন পেছন রিয়াও এসছে। ঘরে পা রেখে মৌমিতা হাঁপাতে হাঁপাতে বলল, তুবা এসেছে ভাই। আচমকা মৌমিতার কণ্ঠ শুনে বন্ধ চোখের পাতা খুলল কৌশিক। তড়িৎ শোয়া থেকে উঠে বসে পূর্ণ দৃষ্টিতে তাকালো মৌমিতার দিকে। নিজের বোনকে এমন হাঁপাতে দেখে ভ্রুকুচকে বলল, তবু আসেনি আমার ঘরে। তবু ভাবাচ্ছিস কেন? তুবাকে কোথাও খুঁজে পাচ্ছি না, পুরো বাড়ির কোথাও নেই। মৌমিতার কথাগুলো যেন বজ্রপাত ঘটালো কৌশিকের মাথায়। আচমকা মুচড়ে উঠল বুকটা। হৃৎপিণ্ডে কেউ যেন খচ করে ধারালো ছুরি বিধিয়ে দিল। কৌশিক হুট করে ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। বাইরে ঝুম বৃষ্টি। মিনিটে মিনিটে আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে মেয়েটা কোথায় যাবে? কৌশিক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অস্থির কণ্ঠে শোধালো, বাড়িতে নেই মানে? এই ভর সন্ধ্যা বৃষ্টির মধ্যে কোথায় যাবে? জানি না, সবাই মিলে খুঁজছে, কিন্তু কোনো ঘরে তুবা নেই। ছাদে দেখেছিস? দেখেছি, ছাদেও নেই। দুশ্চিন্তায় কৌশিকের মাথা হ্যাং হয়ে গেল। মাথার 2 পাশে রক দপদপ করে লাফাতে লাগলো। মাথার চুলগুলো এক হাতে খামচে ধরে কিছু ভাবতে লাগলো। এরপর হুট করে উৎভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। কৌশিকের চলন্ত কদম জোড়া থামলো নিচতলার শেষের দিকে সিফাতের ঘরে, যেখানে বাড়ির সবাই তোবাকে খোঁজাখুঁজি করতে ব্যস্ত। অথচ সিফাত সেখানে নিজের ঘরে ঘাপটি মেরে বসে আছে। কৌশিক অনুমতিবিহীন হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিফাতের ঘরে। ছেলেটা খাটের সাথে হেলান দিয়ে বই পড়ছিল। এমন সময় ঝড়ের গতিতে কৌশিক এসে ওর কলার চেপে ধরল। রাগে দাঁত কিরমির করে বলল, তুবা কোথায়? বল, কোথায় তুবা? আচমকা আক্রমণে ভরকে গেল সিফাত। কৌশিকের কথার কোনো আগামাথা বুঝল না। অবুঝ স্বরে প্রশ্ন করল, হ্যাঁ মানে? একদম ভংচং দেখাবে না সিফাত। সত্যি করে বল, আমার তুবা কোথায়? আমি জানি না ভাই, আমি সত্যি কিছু জানি না। বোকার মতো ডানে বামে মাথা নাড়তে নাড়তে বলল কথাটা। কৌশিক তখনও দাঁত কিরমির করছে।
ধীরে ধীরে স্বচ্ছ চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করছে। কৌশিকের চেহারার রং পরিবর্তন দেখে ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল সিফাত। কিছু না করেও ছেলেটা আবারও ফেঁসে গেছে। কৌশিকের পিছু নিতে নিতে সিফাতের ঘর পর্যন্ত চলে এসছে নীরব। কৌশিককে সিফাতের কলার চেপে ধরে শাসাতে দেখে দৌড়ে গিয়ে ছাড়িয়ে নিল। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, ও কিছু জানে না ভাই, ছেলেটা ভালো করে হাঁটতেও পারছে না, ওকে ছেড়ে দাও প্লিজ। তাহলে কোথায় গেছে তোবা? বাঘের মতো গর্জে উঠে প্রশ্ন করলো কৌশিক। নীরব ওকে শান্ত করার চেষ্টা করে বলল, জানলে কি আর খোঁজাখুঁজি করি? আগে তুমি শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো, তোমাদের কি ঝগড়া হয়েছে? আমি বিকালে তোমাকে কাঁদতে দেখেছি। নীরবের শেষোক্ত কথাটা শুনিয়ে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল কৌশিকের। অসহ্য যন্ত্রণায় বুকটা জ্বলে উঠল। দম আটকে হাঁসফাঁস করতে লাগলো। তুবা কেঁদেছে। কথাটা মস্তিষ্কের প্রতিটা নিউরনে নিউরনে সূচ ফুটিয়ে দিল যেন। বুকের ভেতর আগুনের মতো জ্বলে উঠল। বুকের জ্বালা কমাতে এক হাতে বুক ডলল কৌশিক, তবে কাজ হলো না। ভীষণ অস্থির অস্থির লাগছে, গলাটাও শুকিয়ে আসছে। দুই হাতে চুল খামচে ধরে কিছু একটা ভাবল কৌশিক। এর পরপরই উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। এই ভর সন্ধ্যায় দিক দিগন্ত ভুলে এলোমেলো পায়ে আঁকাবাঁকা কাঁচা রাস্তা ধরে ছুটে চলেছে কৌশিক। ঝুম বৃষ্টিতে ভিজে পুরো শরীর সাদা হয়ে গেছে, অথচ ছেলেটার সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই। চোখের চাহনিতে ভয়, চেহারা বদ্ধ উন্মাদের মতো বেহাল। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল যেন। তবে সেটা চোখের সীমানা পার করতেই বৃষ্টির পানির সাথে মিশে অস্তিত্ব বিলীন হয়ে গেল। কৌশিক ছুটতে ছুটতে চিৎকার করে ডাকল, তোবা, কোথায় তুই? প্লিজ জান, ফিরে আয়। আমার তো আটকে যাচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আমার বুক কাঁপছে। জান, কোথায় তুই? ফিরে আমার বুকে। তোবা। নিশতি রাত, বাইরে ঝড়ের এলোমেলো তাণ্ডব। অশান্ত আকাশ থেকে থেকে হিংস্র স্বরে গর্জে উঠছে। উথাল পাথাল বাতাসে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। তুমুল বাতাসের দাপটে কুলাতে না পেরে মটমটিয়ে উঠছে গাছের দুর্বল ডালগুলো। প্রচণ্ড ঝড়ের সামনে টিকতে না পেরে আশেপাশের কোনো গাছের পাখির বাসা ভেঙে পড়ল বোধ হয়। অসহায় বাচ্চাদের নিয়ে করুণ স্বরে ডেকে উঠল মা পাখি। সেই সাথে শোনা গেল ছানাগুলোর কিচিরমিচির ডাক। তুমুল ঝড় তাণ্ডবের মাঝে একটা ছোটখাটো আধভাঙা মাটির ঘরের বারান্দায় আশ্রয় নিয়েছে তুবা। তখন কৌশিকের করা নিষ্ঠুর আচরণ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তোবার মনের অসহ্য পীড়ন সইতে না পেরে জেদের বশবর্তী হয়ে ছুটে বেরিয়ে এসছে বাড়ি থেকে। উদ্দেশ্য একটাই, যেদিকে দু চোখ যায় চলে যাবে, থাকবে না এই নিষ্ঠুর মানবের সাথে। সে যদি তুবাকে ছাড়াই নিজের সুখ খুঁজে পায় তাহলে পাক, ভালো থাকুক সে। তুবা আর ফিরবে না তার জীবনে। অত্যাধিক জেদে এমন হাজারটা উল্টোপাল্টা চিন্তা নিয়ে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। তবে বোকা মেয়েটা এটা ভাবেনি সে মূলত যাবে কোথায়। এই অচেনা গ্রামের কতটুকুই বা চেনে। রাগে চোটে বাড়ি থেকে বেরিয়ে তো এলো, কিন্তু ও শেষ গন্তব্য কোথায়? অবুঝপনা করতে গিয়ে পড়ে গেল চরম বিপদে। বুক ভর্তি নিদারুণ দহন আর মাথা ভর্তি একঝুড়ি জেদ নিয়ে চলে এসেছে বাড়ি থেকে অনেকটা দূরে। এদিকে দুবার আগে কখনো আসা হয়নি। রাস্তা চেনার তাগিদে তুবা যখন ঘুরে ফিরে চারিদিকে অবলোকন করছিল, ঠিক সেই মুহূর্তে ঝরঝরিয়ে বৃষ্টি শুরু হলো। এই ভর সন্ধ্যায় বৃষ্টিটা ছিল অনাকাঙ্ক্ষিত। মিনিটের ব্যবধানে সাধারণ বৃষ্টি তুমুল ঝড়ে রূপ নিল। উপায়ন্ত না পেয়ে দিক বেদিক ভুলে ছুটল তুবা, কিন্তু কোন রাস্তা ধরে এসছে ঠিক বুঝে উঠতে পারল না। হারিয়ে যাওয়ার ভয়ে আতঙ্কে বোধ জ্ঞান খুইয়ে বসল। ঝড় বৃষ্টির থেকে বাঁচতে উদ্ভ্রান্তের মতো আশ্রয় খুঁজতে মরিয়া হয়ে উঠল। কিন্তু বিপত্তি ঘটল এখানেই। এই জায়গাটা তুলনামূলক একটু বেশি শুনশান। আশেপাশে যতদূর নজর যায় শুধু বিস্তীর্ণ মাঠ আর সারি সারি আমের বাগান। বাগানের পাশে একটা ছোট পুকুরও আছে। তাছাড়া দৃষ্টিসীমার মধ্যে কোনো বাড়িঘর নজরে আসলো না। এতে যেন তুবার ভয় শতগুণ বেড়ে গেল। আতঙ্কিত চোখ মুখে পাগলের মতো ছুটল এদিক ওদিক। খানিকটা দূরে বিক্ষিপ্তভাবে দুটো আধভাঙা মাটির ঘর দেখা গেল। তুবা ছুটল সেদিকে, কিন্তু হায়, ঘর দুটো জনমানব শূন্য। ঘুনে ধরা কাঠের দরজায় জং ধরা তালা ঝোলানো। তুবার এবার হাত পা ভেঙে এলো। শক্তিহীনের মতো মাটির বারান্দাতেই ধপ করে বসে পড়ল। মনের কষ্ট, ভয়, আতঙ্ক সব মিলিয়ে একটা বিশ্রী অনুভূতি হলো। দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল তুবা। বাতাসের বেগ বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির প্রকোপ। বারান্দার বসেও এলোমেলো বাতাসের কারণে বৃষ্টির ছাটে ভিজে গেছে তুবা। দুই হাতে তখনও মুখ চেপে কাঁদছে। সময়ের সাথে সাথে কান্নার বেগ বেড়েই চলেছে। এক পর্যায়ে গলা ছেড়ে চিৎকার করে কেঁদে উঠল তুবা। মনের সব দুঃখ কষ্ট চিৎকারের সাথে উগরে দিল।
কণ্ঠ চিরে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ। আমি সহ্য করতে পারছি না কৌশিক ভাই, আমি পারছি না সহ্য করতে। পৃথিবীর বুকে যতগুলো ভয়ানক শাস্তির অস্তিত্ব আছে তার মধ্যে একটা কথা না বলে ইগনোর করা সবচেয়ে বড় শাস্তি। আমাকে এত কষ্ট কেন দিলেন আপনি? গলা ছেড়ে চিৎকারের সাথে আহাজারি করে উঠল দোবা। নরম মনের মেয়েটা কৌশিকের এই কঠোর আচরণ কিছুতেই মানতে পারছে না। যে মানুষটা সবসময় আদর ভালোবাসার যত্ন দিয়ে এসেছে, তার থেকে পাওয়া এই আঘাত তুবা মেনে নিতে পারছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁটুতে মুখ গুজে দিল। গলা ভেঙে যাওয়ায় এখন আর কান্নার আওয়াজ বের হচ্ছে না, শুধু থেকে থেকে ফুপিয়ে উঠছে। তুমুল ঝড় বৃষ্টি এখনো কমেনি। মিনিটে মিনিটে বিকট আওয়াজে কেঁপে উঠছে ধরণী। বজ্রপাতের শব্দে সহসা কেঁপে উঠছে তুবার ছোট্ট দেহ। ভয়ে আতঙ্কে শক্ত করে হাঁটুর ভাঁজে মুখ গুজে রেখেছে। তীর তীর করে সময় পেরিয়ে গেল। এখন রাতের ঠিক কয়টা বাজে জানা নেই তোবার। শুধু ভয়ে গুটি সুটি মেরে মুখ লুকিয়ে ঝড়ের থেকে বাঁচার চেষ্টা করছে। ঠিক এমন সময় পরিচিত এক কাতর কণ্ঠ তোবার কানে বাড়ি খেল। তুবা, তুবা হুট করে চোখ মেলে তাকালো। সামনে কাক ভেজা বিধ্বস্ত চেহারায় কৌশিক দাঁড়িয়ে। মুখের অবস্থা বেজায় খারাপ, চোখে মুখে রাগ আতঙ্কের সংমিশ্রণ। তুবা মাথা তোলার সাথে সাথে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো কৌশিক। তুবা ততক্ষণে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। কাছাকাছি আসতেই তড়িৎ গতিতে শক্ত এক চপেটাঘাত পড়ল তুবা নরম তুলতুলে গালে। থাপ্পড়টা এতই শক্ত ছিল যে তুবা তাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে গেল। মুহূর্তে এগিয়ে এলো কৌশিক। আরও একটা থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত তুললেও নামিয়ে নিল। সঙ্গে সঙ্গে দুবার বাহু ধরে হ্যাঁচকা টানে বুকের সাথে চেপে ধরল তুবাকে একদম শক্ত করে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। কাঙ্ক্ষিত মানুষকে বুকের সাথে চেপে ধরতে কৌশিকের অশান্ত বুকটা শান্ত হতে শুরু করলো। ভেতরে ভেতরে বয়ে চলা কালবৈশাখী ঝড়ও থামতে শুরু করলো। হৃদস্পন্দনের গতি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। মাথায় জ্বলতে থাকা রাগের আগুনটাও দপ করে নিভে গেল। তবে কৌশিকের এই ঘনিষ্ঠতা মেনে নিল না তোবা। ভেতরে রাগ অভিমান এখনো তাজা, যেটা এই মুহূর্তে আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল নতুন উদ্যমে। তোবা ধাক্কা মেরে সরিয়ে দিল কৌশিককে। কণ্ঠে একরাশ অভিমান ঢেলে বলল, দূরে যান, ছোবেন না আমায়। আচমকা তোবার ধাক্কায় দুকদম পিছিয়ে গেল কৌশিক। সেখানে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলল, চল প্লিজ, দূরে ঠেলে দিস না, আমার বুকটা জ্বলছে, প্লিজ একটু বুকে আয়। কেন যাব? শাস্তি দিচ্ছেন না আমায়? আমাকে ছাড়াই বেঁচে থাকার অন্য কারণ খুঁজে নিয়েছেন আপনি, তাহলে কেন এসেছেন আমায় খুঁজতে? কৌশিক কাটকাট হয়ে যাওয়া শুকনো গলায় ঢোক গিল। তুবা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় বুকের ব্যথাটা আবারও বেড়ে গেছে। বুকটা কেমন যেন কামড়ে ধরছে। কৌশিক এক হাতে বুক ডলতে ডলতে বলল, একটু শান্তি দিবে না আমাকে, তাই না? কসম খেয়েছিস এভাবে তেল তেল করে মারবি? জানিসই তো আমি রাখলে মাথা ঠিক থাকে না, তবু কেন রাখাস? আমার তখন মাথা কাজ করছিল না, রাগের বশবর্তী হয়ে রুট বিহেভ করে ফেলেছে। আই সরি চান, প্লিজ একবার বুকে আয়, আমার শ্বাস আটকে আসছে। এটুকু বলেই দুই হাত ছড়িয়ে দিল কৌশিক। আশা ভরা চোখে তাকালো তুবার অভিমানী মুখে। কৌশিকের আকুতি ভরা কাতর কণ্ঠ ভেঙে দিল তুবার অভিমানের পাহাড়। মনের সব রাগ একটু একটু করে গলে গলে পড়ল। সহসা ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৌশিকের প্রশস্ত বুকে। টাল সামলাতে না পেরে এক কদম পিছিয়ে গেল কৌশিক। পরপরই নিজেকে সামলে নিল। বুক থেকে দুবার মাথা তুলে পুরো মুখ জুড়ে পাগলের মতো চুমু খেলো। মুখের কোনো একটা জায়গা বাদ রাখলো না ঠোঁট ছোঁয়াতে। উন্মাদের মতো তুবার মুখ জুড়ে হাজারোটা চুমু এঁকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। কৌশিকের থুতনি গিয়ে ঠেকল তুবার কাঁধে। কয়েক সেকেন্ড কেটে গেল সেভাবেই। বাইরের এলোমেলো ঝড়ের শো শো আওয়াজের সাথে শোনা যাচ্ছে তুবার ফোপানোর আওয়াজ। হঠাৎ তুবার ঘাড়ে গরম কিছু একটা অনুভব হলো। মুহূর্তেই অত্যন্ত গরম তরল জাতীয় কিছু গড়তে গড়তে তুবা জামা ভেদ করে পিঠে চলে গেল। আচমকা এহেন কাণ্ডে চমকে উঠল তুবা। হকচকিয়ে মাথা তুলল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো কৌশিকের ভেজা দুই চোখ। তুবা থমকে গেল। দুই হাতে কৌশিকের মুখ আগলে ধরে বিচলিত কণ্ঠে শুধালো, আপনি কাঁদছেন? কৌশিক সঙ্গে সঙ্গে জবাব দিল না, একটু সময় নিল। ওর মুখে রাখা তুবার হাতে তালুতে আলতো করে চুমু খেলো। আহত কণ্ঠে বলল, এমন নিজের মতো না বলে কেন এসছিস? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানিস? তোকে খুঁজে না পেয়ে মনে হচ্ছিল দম আটকে মরে যাব। মরে কেন যাবেন? আমি থাকলেই বা কি আর না থাকলেই বা কি? আমার থাকা না থাকায় কি কারো যায় আসে? আলবাত যায় আসে, বাকিদেরটা জানি না, তবে আমার যায়ও আবার আসেও। তুবার অভিমান বাড়ল। মুখ ফুলিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, কেন যাবে আসবে? আপনি তো নতুন মানুষ খুঁজে নিয়েছেন। কাকে খুঁজে নিলাম?
কেন রাইমা আপু? আপনার জন্য তো সে আছেই। আমিই হলাম আপনার জীবনের উটকো ঝামেলা। চলে যাই আমি, মরে যাই, তাহলেই বাঁচবেন আপনি। আচমকা কৌশিকের চেহারার রং বদলে গেল। হালকা ঢিল করে রাখা হাতটা এবার এঁটে এলো। নিজের সাথে শক্ত করে চেপে ধরল তুবা নরম শরীর। তুবা চোখে চোখ রেখে নরম সুরে বলল, আমার জীবন মরণ সব তোকে ঘিরে যান। তোকে ছাড়া আমি বাঁচতেও চাই না, তোকে রেখে মরতেও চাই না। কথাগুলো মানে বুঝিস? তুবা চোখ দুটো বন্ধ করে নিল। সঙ্গে সঙ্গে বন্ধ চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুবা মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝালো, তবে কৌশিকের মন ভরল না। শক্ত পুরুষালী কণ্ঠে বলল, মুখে বল। বুঝি। তোর এমন পাগলামি করলি কেন? একটা কথা মনে রাখবে চান, কৌশিক যতদিন বাঁচবে তোমার হয়ে বাঁচবে। আর তুই ছাড়া এই বুকে দ্বিতীয় কোনো নারীর স্থান নেই, কোনোদিন হবেও না। তুবার ভেতর অদৃশ্য দহন এবার পুরোপুরি থেমে গেল। বন্ধ করে রাখা চোখের পাতা ধীরে ধীরে মেলে ধরল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো কৌশিকের কাতর দুই চোখ, যেখানে এই মুহূর্তে এক সাগর ভালোবাসা দেখা যাচ্ছে। তুবা কয়েক পল নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিকের চোখের দিকে। আচমকা বাতাসের সাথে সাথে বৃষ্টির ঝাপটা এসে লাগলো দুজনের গায়ে। এই পর্যায়ে সম্বিত ফিরে পেল কৌশিক। তুবাকে ছেড়ে মাটির ঘরটার দরজার কাছে গেল। জং ধরা তালার দিকে এক পলক তাকিয়ে জোরে সোরে লাথি মারল মাঝ বরাবর। ঘুনে ধরা আধ ভাঙা কাঠের দরজাটা এবার পুরোপুরি ভেঙে দুম করে ভেতরে পড়ে গেল। কৌশিক আলতো করে তুবার হাত মুঠোয় পুরে নিয়ে বলল, আয় আমার সাথে। তুবা বিনা বাক্যে এগিয়ে গেল সাথে। ছোটখাটো একটা ঘর, ঘরের এক কোণে মাটিতে ছোট একটা তোষক পাতা, অন্য কোণে ভাঙাচোরা একটা টেবিল। এটা যে কারো বসত বাড়ি নয় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাঝে মাঝে কেউ হয়তো আসে ক্ষণিক সময়ের জন্য। কৌশিক ভেতরে ঢুকে ভাঙা দরজাটা কোনোভাবে দাঁড় করিয়ে টেবিলটা দিয়ে আটকে দিল। এরপর মৌমিতাকে ফোন করে তুবাকে পেয়েছে সে খবর জানালো। বিস্তারিত বলার সুযোগ পেল না, কারণ নেটওয়ার্ক খুব সমস্যা করছিল। তাই সংক্ষিপ্ত খবর জানিয়ে ফোনটা কেটে দিল কৌশিক। পুরনো ফোনটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেটা টেবিলের ওপর রাখলো। এতক্ষণে সন্ধ্যের পরিবেশ খানিকটা আলোকিত হলো যেন। পরনের ভেজা চিপচিপে জামার দিকে তাকিয়ে বিরক্তির নিঃশ্বাস ছাড়ল তুবা। মিনমিন করে বলল, এই ভেজা জামা কতক্ষণ পরে থাকবো? কৌশিক ততক্ষণে নিজের পরনের ভেজা শার্ট খুলে ফেলেছে। সেটা টেবিলের উপর ছড়িয়ে দিতে দিতে বলল, পাগলামি করে একা আসতে বলেছিল কে? এখন এই ঝড় বৃষ্টির থামানো পর্যন্ত বাড়ি ফেরা সম্ভব নয়। রাস্তায় বেশ কিছু গাছও ভেঙে পড়েছে। তোকে নিয়ে কোনো রিস্ক আমি নিতে রাজি নই। কৌশিকের কর্কশ আওয়াজ শুনে এক পলক চোখ মেলে তাকালো তুবা। ফোনের ফ্ল্যাশের আলোতে কৌশিকের সুঠাম দেহ স্পষ্ট ফুটে উঠেছে। জিম করা আকর্ষণীয় শরীরটা চোখে বেঁধার মতো। যে কোনো মেয়ে এক দেখাতে ফিদা হয়ে যাবে। কৌশিক ততক্ষণে শার্ট টান করে ছড়িয়ে দিয়ে তুবার দিকে ঘুরে দাঁড়িয়েছে। এতে করে পেটের কাছের শক্ত পেশিগুলো খোলা বইয়ের মতো তুবার সামনে ধরা দিচ্ছে। তুবা সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। পেটের মধ্যে কিছু একটা গুড়গুড় করছে। তুবা বুঝতে পারছে না এটা কেমন অনুভূতি। কৌশিক পায়ে পায়ে এগিয়ে এলো, একদম তুবার গা ঘেঁষে বসে পড়ল। এরপর পূর্ণ দৃষ্টিতে তাকালো তুবার দিকে। ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো তুবার এলোমেলো চোখের চাহনির কারণ। তবে বেশি ভাবতে পারল না কৌশিক। আচমকা বিকট আওয়াজে বজ্রপাত ঘটল। তুবা কেঁপে উঠে হুট করে জড়িয়ে ধরল কৌশিককে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ জানালাটা কিছু দিয়ে বন্ধ করুন, আমার ভয় করছে। কৌশিক কেমন যেন পাথরের মতো জমে গেল। এত কাছাকাছি আসায় তুবার শরীরের মিষ্টি মেয়েলি সুভাষ নাসিকা পথ ধরে সোজা কৌশিকের মস্তিষ্কে ধাক্কা খেল। এই ঝড় বৃষ্টির রাতে একা ঘরে দুজন কাছাকাছি আসায় নিষিদ্ধ বাসনারা উস্কানি দিতে শুরু করলো। কৌশিকের বুকের ভেতর দামামা বেজে উঠল। শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে কাঠ হয়ে আসা গলা ভেজানোর বৃথা চেষ্টা চালালো। সফল হতে না পেরে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, জান, আজ যদি বারাবৃর সীমা অতিক্রম করি তুই কি রাগ করবি? তোকে খুব কাছে পেতে মন চাইছে। কানের কাছে কৌশিকের ফিসফিস আওয়াজ শুনে গায়ে কাটা দিয়ে উঠল তোবার। অদ্ভুত এক শিহরণে শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে মাথাটা তুলে কৌশিকের চোখের দিকে তাকালো, যেখানে এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে এক রাস ব্যাকুলতা। প্রিয় মানুষকে কাছে পাওয়ার বাসনা। কৌশিকের এই ডাকে সাড়া না দিয়ে পারল না তোবা। এক হাতে কৌশিকের ঘাড় খামচে ধরে আলতো করে ওষ্ঠে ওষ্ঠ ছোয়ালো তোবা। ওর ইশারা বুঝতে পেরে ঠোঁট ছড়িয়ে হাসল কৌশিক। সঙ্গে সঙ্গে নিজের সাথে মিশিয়ে নিল তুবাকে। ওষ্ঠপুটের গাঢ়ত্ব দ্বিগুণ হলো। এক অদৃশ্য অনাবিল সুখে দেহের শক্তি ফুরিয়ে গেল তুবার।
নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল কৌশিকের প্রশস্ত বুকে। কৌশিক আগলে নিল নিজের সাথে, আলতো করে শুয়ে দিল ছোট্ট তোষকে। ভেজা পোশাকের জায়গা হলো ঘরের মাটির মেঝেতে। তুবার ছোট্ট দেহটা চাপা পড়ে রইল কৌশিকের সুঠাম দেহের নিচে। বাইরে বয়ে চলা অশান্ত ঝড়ের সাথে তাল মিলিয়ে অশান্ত হয়ে উঠল ঘরের দুই মানব মানবী। মিষ্টির সুখের যাতনায় মূর্ছা গেল দুটি দেহ। কৌশিকের প্রেমময় এক একটি ছোঁয়ায় দিশেহারা হয়ে গেল তুবা। চোখের কানিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই পর্যায়ে গলায় ডুবিয়ে রাখা মুখটা তুলল কৌশিক। তুবার ভয়ে জর্জরিত মুখের দিকে তাকিয়ে এক পলক তাকালো। এরপর আধা রাতের চেয়েও গভীর কণ্ঠে বলল, ডোন্ট ওয়ারি জান, আমার কাছে সবার আগে তুই। তোকে ব্যথা দিয়ে আমি কখনোই সুখ নিতে পারবো না। ভরসা রাখ, আল বি জ্যান্টল। রাতের প্রায় শেষ প্রহর। চারিদিকে গা ছমছমে অন্ধকার। ঝড় বৃষ্টি থেমেছে একটু আগেই। দূরে কোথাও ঝিঝি পোকা বিকৃত সুরে ডেকে কান ঝালাফালা করে দিচ্ছে। ভোরের পাখিরা ইতিমধ্যে ডানা ঝাপটে উড়াল দিয়েছে দূর অজানায়। আকাশের বুকে এখনও সূর্যের দেখা মেলেনি। অল্প কিছু সময়ের মধ্যে সূর্যি মামা জেগে উঠবে হয়তো। ভোর রাতে বৃষ্টি শেষের ঠান্ডা বাতাসে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। কৌশিক তখন গভীর ঘুমে বিভোর। তুবাকে আষ্টে পৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। চোখে মুখে চিন্তা ভাবনা ছিটে ফোটাও নেই। মনে হচ্ছে এই ধরনের বুকের সেই একমাত্র সুখী মানুষ, যে তার পুরো পৃথিবী বুকে আগলে নিয়ে ঘুমিয়ে আছে। গভীর নিঃশ্বাস তুমুল বেগে আছড়ে পড়ছে তুবার কপালে। গরম উত্তপ্ত শ্বাসের গভীরতা চোখ বুজে অনুভব করছে তুবা। চোখে বিন্দুমাত্র ঘুম নেই মেয়েটার। জীবনের চরম সংবেদনশীল মুহূর্তকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে অনুভব করতে ঘুমকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। আজ রাতের একটা ন্যানো সেকেন্ড সময়ও নষ্ট করতে রাজি নয় তুবা। এই যেমন এই মুহূর্তে সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে ঘুমন্ত কৌশিকের দিকে। চোখে দৃষ্টিতে শুধু রাশি রাশি মুগ্ধতা, হাজার বছর ধরে দেখা তৃষ্ণা। এই তৃষ্ণা মনে হয় এই জন্মে মিটবে না। তুবার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা, সেই সংবেদনশীল মুহূর্ত যখন দুজনেই ছিল অনুভূতির চরম পর্যায়ে। কৌশিকের পাগলামও তখন ছিল সীমাহীন। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেও ছেলেটার যত্ন ছিল মারাত্মক। যেমন তখন ক্রমাগত তুবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, বারে বারে কপালে চুমু খাচ্ছিল, কণ্ঠ খাদে নামিয়ে অপরাধীর ন্যায় বলছিল, প্লিজ জান, একটু সহ্য কর। তোবার একরত্তি দেহটা কৌশিকের সুঠাম দেহের ভারে পিষ্ট হয়ে নেতিয়ে পড়েছিল যেন। তবে কৌশিকের উন্মাদনা আর পাগলামির জন্য নিজেকে সর্বোচ্চ শান্ত রেখেছিল তোবা। দৃশ্যগুলো ভাবনাতে আসতেই তোবা লজ্জায় কৌশিকের নগ্ন বুকে মুখ লুকালো। কি আশ্চর্য তাই না? যার কথা ভেবে লজ্জায় আড়ষ্ট হচ্ছে, লজ্জা নিবারণে তার বুকে মুখ লুকাচ্ছে। উথাল পাথাল ভাবনার জোয়ারে হুট করে ভাটা পড়ল তোবার। যখন মনে পড়ল আজকে তারিখের কথা, তোবা সঙ্গে সঙ্গে কৌশিকের বুক থেকে মাথা তুলল। হাতড়ে কৌশিকের হাত টেনে সামনে আনলো। সচরাচর কৌশিকের ঘড়ি পরার অভ্যেস, আজও তার ব্যতিক্রম হয়নি। তোবা আবছা অন্ধকারে চোখ ছোট ছোট করে ঘড়িতে নজর বোলালো। রাত 4:45। ইতিমধ্যে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এত দেরি হয়ে যাওয়াতে তোবার মনটা খানিক খারাপ হয়ে গেল। ধুর, প্ল্যান অনুযায়ী কিছুই হলো না। মুখটা প্যাঁচার মতো বানিয়ে রিনরিনে স্বরে ডেকে উঠল, শুনছেন? কৌশিক বরাবরই ঘুম পাতলা মানুষ, একটু আওয়াজেই ঘুম ভেঙে যায়। এখনও তার ব্যতিক্রম হলো না। তোবার এই ছোট্ট ডাকে এই ঘুমটা ছুটে গেল। তবুও চোখ খুলে তাকালো না কৌশিক। তোবার নগ্ন দেহটা টেনে আরও একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, ঘুমোতে যান, আমার চোখে অনেক ঘুম। তোবা ঠোঁট ফোলালো। কৌশিকের শক্ত বাঁধন ছাড়িয়ে একটু উপরে উঠল। কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাপি বার্থডে জামাইজান। কানের কাছে দুবার ফিসফিস কণ্ঠের মৃদু আওয়াজে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল কৌশিকের। দেহে রক্ত চলাচল বেড়ে গেল দ্বিগুণ। ফট করে চোখ মেলে তাকিয়ে এক উল্টনে তুবাকে নিচে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মুখ গুজল তুবার গলায়। মোহনীয় কণ্ঠে বলল, আবার কেন পাগলামি করছিস জান? তোর কি মন ভরেনি? তুবা জবাব দিল না, তবে বিপরীতে মৃদু আর্তনাদ করে উঠল। সঙ্গে সঙ্গে মাথা তুলল কৌশিক। হৃদয় কুচকে তাকালো তুবার ব্যথাতুর মুখে। বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে জান? কোথায় ব্যথা করছে? তুবা হাত দিয়ে গলার কাছটায় দেখালো। মোবাইলে ফ্ল্যাশের মৃদু আলোয় গলার কাছে কালশিটে দাগটা জলজল করছে। কৌশিকের চোখে মুখে অপরাধ বোধ ফুটে উঠল। অপরাধী ন্যায় মৃদু কণ্ঠে বলল, সরি জান, আমি আসলে তখন বুঝতে পারিনি। তুবা সঙ্গে সঙ্গে নিজের চিকন আঙ্গুল কৌশিকের ঠোঁটে রেখে থামিয়ে দিল। নরম সুরে বলল, সরি বলবেন না প্লিজ, আপনার কোনো দোষ নেই। বড় হয়ে গেছিস দেখছে।
বড় না হলে কি আর আপনার পাগলামো সহ্য করতে পারি? কৌশিক ঠোঁট ছড়িয়ে হাসল। নিজের ঠোঁটের ওপর আলতো করে ধরে রাখা তুবার আঙ্গুল সমেত হাঁটা টেনে নিয়ে তালুতে চুমু খেলো। তুবা প্রশস্ত হাসল, মিষ্টি রেঞ্জিনে কণ্ঠে আওড়ালো, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জনাব। আমার প্রেমিক পুরুষ, আমার হৃদয়ের দখলদারি, আমার রাজ্যের একমাত্র রাজা। তুবার এমন মিষ্টি সম্বোধনে কৌশিকের ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে পড়ল। হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ল এক মুঠো শীতলতা। প্রেমময় উত্থাল ঢেউ আছড়ে পড়ল বুকে। কৌশিক আলতো করে তুবার ওষ্ঠপুর ছুঁয়ে দিল। কয়েক সেকেন্ড স্থায়িত্ব ছিল সেই ছোঁয়ার। পরপরই তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। এক আবেশিত প্রেমময় আলিঙ্গনে মেতে উঠল দুজন। কৌশিক সময় নিল না, পরপরই উঠতে উঠতে বলল, জান চল। তুবা হকচকিয়ে গেল। নিজের ওপর থেকে কৌশিক উঠতে লজ্জায় দুই হাতে মুখ ঢেকে নিল। মিনমিন করে বলল, কোথায় যাব? কৌশিক তাকালো এক পলক। তুবাকে এত লজ্জা পেতে দেখে ছোট্ট করে দম নিল। নিচু স্বরে বলল, বাড়ি ফিরতে হবে না? কিন্তু এখনো তো সকাল হয়নি। সকাল হয়নি বলে তো ডাকছি। সকাল হওয়ার আগে পবিত্র হতে হবে। এই অবস্থায় বাড়ি ফেরা সম্ভব নয়। একটু পরে লোকজন চলাফেরা শুরু করবে। জলদি আয়। তুবা উঠল না, সেভাবেই পড়ে রইল। কিভাবে উঠবে? এই মুহূর্তে শরীরে একটা সুতোও নেই। এমন অবস্থায় কৌশিকের সাথে নজর মেলাতেও লজ্জায় মরে যাচ্ছে তুবা। কৌশিক এবার হতাশ হলো। উপায়ন্ত না পেয়ে ওর ফেলে রাখা ওড়না দিয়ে তুবাকে ঢেকে দিল। এরপর সেভাবেই ওড়না সমেত কোলে তুলে নিল। এরপর হাঁটা দিল ঘরের বাইরের দিকে। যেতে যেতে তুবার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, মুখ ঢেকে রেখেছিস কেন? হাত ছড়া। ধমক খেয়ে তুবা হাত সরালো, কিন্তু চোখ খুলল না। কাল তুবাকে খুঁজতে এসে বাগানের পাশেই ছোট পুকুর দেখেছিল কৌশিক। গ্রামে এমন ছোটখাটো পুকুর, নদী অহরহ চোখে পড়ে। তুবাকে নিয়ে সেখানে এলো কৌশিক। সবে ভোরে আলো ফুটতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তবে এই দিকটা জনমানব শূন্য হওয়ায় ওদের একটু সুবিধেই হলো। তুবাকে কোলে নিয়ে পুকুরের পাড়ে বসলো কৌশিক। নরম সুরে বলল, একা পারবি? ডুবে যাব। বলে ঠোঁট উল্টালো তুবা। কৌশিক সময় ব্যয় করলো না, তুবাকে নিয়ে পানিতে নামলো। নামতে নামতে আদেশ সুরে বলল, আমাকে শক্ত করে ধর। গুরুত্বপূর্ণ কাজ শেষে আবারও সেই ঘরে ফিরে এলো দুজন। গতরাতে তুবার ভেজা জামাটা মাটির মেঝেতে পড়েছিল। সারা রাতে অল্প কিছুটা শুকিয়েছে, সেটাই আপাতত পরে নিল তুবা। তবে কৌশিকের একটু অসুবিধেই হলো। পুকুরে নেমে প্যান্ট ভিজে গেছে। এখন এটা চেঞ্জ করাও সম্ভব নয়। তাই অগত্যায় শুকনো শার্টটা গায়ে জড়িয়ে ফোনটা পকেটে পুরে নিল। এরপর তুবার হাতটা আলতো করে ধরে বলল, চল বাড়ি যাওয়া যাক। দোতলা বাড়িটার উঠোন জুড়ে পায়চারি করছে ভূয়া পরিবারের সদস্যরা। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। সেই গত রাত থেকে বাড়ির ছোট মেয়েটার খবর নেই। যদিও কৌশিক ফোন করে জানিয়ে দিয়েছিল তুবাকে পাওয়ার কথা, কিন্তু তবুও ছেলে মেয়ে দুটোকে চোখের সামনে না দেখা পর্যন্ত বাড়ির কর্তারা স্বস্তি পাচ্ছেন না। সবচেয়ে বেশি কাতর হয়ে পড়েছেন তাওহিদ সাহেব, একমাত্র কলিজার টুকরো তার। তুবার জন্মের 1 বছরের মাথায় ময়না বেগমের জরায়ুতে টিউমার ধরা পড়ে। অপারেশনের পর তার দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার সব রাস্তা বন্ধ। তাওহিদ সাহেবের আশা ভরসা তো এই একটা মেয়ে। মেয়েটার কিছু হলে তিনি ঠিক থাকতে পারেন না। এই যেমন সারা রাত চিন্তা করে প্রেশার বাড়িয়ে নিয়েছেন। এখন ভেজা স্যাঁতসেঁতে উঠোনে চেয়ার পেতে বসে মেয়ের জন্য অপেক্ষা করছেন। প্রেশার বাড়ার ফলে দাঁড়িয়েও থাকতে পারছেন না। জামাল সাহেব পেছনে 2 হাত বেঁধে অনবরত পায়চারি করছেন আর বারে বারে গেটের দিকে তাকাচ্ছেন। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগমন ঘটল বাড়ির 2 দোলাল দুলালির। ছেলে মেয়েদের আসতে দেখে দৌড়ে এগিয়ে গেল সবাই, কিন্তু বিপত্তি ঘটে গেল অন্য জায়গায়। সবাইকে উপেক্ষা করে ময়না বেগম ছুটে এগিয়ে গেলেন মেয়ের কাছে। কেউ কিছু বুঝে ওঠার আগে সজোরে চপেটাঘাত পড়ল তুবার গালে। হুট করে একদম আচমকায় তুবা গালে হাত রেখে মাথা নিচু করে নিল। আকস্মিক ঘটনা বুঝতেই চমকে উঠল কৌশিক। বুকের ভেতর আচমকা মুচড়ে উঠল যেন। মনে হচ্ছে চটটা তুবার গালে নয়, ওর কলিজাতে গিয়ে লেগেছে। সঙ্গে সঙ্গে মেয়েকে ধমকে উঠলেন ময়না বেগম। বেয়াদব মেয়ে, পাগনা গজিয়ে গেছে তাই না? আদর পেয়ে পেয়ে মাথায় উঠে গেছিস। কোন সাহসে ভর সন্ধ্যায় একা একা বাড়ির বাইরে গেছিলি তুই? বল, এত সাহস কে দিল তোকে? মায়ের বাজখায় গলার ধমকে ফুপিয়ে উঠল তুবা। গতকাল রাতেই কৌশিকের দাবাং মার্কা থাপ্পড়, তার উপর অত ধকল, এখন আবার মায়ের থাপ্পড়। ওকে সবাই ঢোল পেয়েছে নাকি? যে যেমন খুশি বাজিয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে না খাওয়া শরীরটা এত ধকল আর নিতে পারল না। মাথা ঘুরে উঠল।
এরই মাঝে ময়না বেগম আবারও মারার জন্য হাত তুলতেই আলতো করে হাতটা ধরে নিল কৌশিক। নরম সুরে বলল, জানো না চাচি, ও তো ছোট, বুঝতে পারেনি, ভুল করে ফেলেছে। এ পর্যায়ে মুখ খুললেন তাওহিদ সাহেব। স্ত্রীকে ধমকে উঠে বললেন, খবরদার বলছি ময়না, আমার মেয়ের গায়ে আর হাত দেবে না। ও কি করেছে না করেছে আমি দেখে নেব। দেখতে পারলে আর কোথায়, সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে চলে গেল। ওই ঝড় বৃষ্টির রাতে তোমরা কম খোঁজাখুঁজি করলে। ভাগ্যিস কৌশিক ছিল, না হলে ওর কি অবস্থা তো ভাবতে পারো। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন ময়না বেগম। তার রাগ এবং ঝাঁঝের আড়ালে লুকিয়ে থাকা চিন্তিত সত্তা সবার সামনে বেরিয়ে এলো এবার। সন্তানের জন্য মায়ের মন সবচেয়ে বেশি কাঁদে। একমাত্র মেয়ের এমন অবোধের মতো আচরণের জন্য কত বড় বিপদ হতে পারত। যদি খারাপ মানুষের হাতে পড়তো তখন কি হতো ভাবতেই বুক কামড়ে ধরছে ময়না বেগমের। বুকের ভয় ডর চেপে আবারও ধমকে উঠলেন, আর কোনোদিন যদি দেখেছি এমন অবোধের মতো কাজ করতে, তাহলে তোর পা ভেঙে ঘরে ফেলে রাখবো বলে দিলাম। ঝাঝালো কণ্ঠে এই কথাগুলো বলে আসলে চোখ মুছলেন ময়না বেগম। কৌশিক এক হাতে আগলে ধরল তাকে। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, শান্ত হও চাচি, আমি আছি তো। আমি থাকতে তোমার বলদ মেয়ের কিছু হতে দেবো নাকি? শান্ত হও। দক্ষ হাতে সামলে নিল ময়না বেগমকে, যেন বাবা তার মেয়েকে আগডুম বাগডুম বুঝ বোঝাচ্ছে। এরপর চোখের ইশারায় মৌমিতাকে বোঝালো তুবাকে ঘরে নিয়ে যেতে। মৌমিতা সেটাই করলো। এ পর্যায়ে জামাল সাহেব মুখ খুললেন, কাট কাট কণ্ঠে বললেন, কি হয়েছে, কেন হয়েছে এসব পরেও জানা যাবে। ছেলে মেয়েদের বিশ্রামের প্রয়োজন। সবাই ঘরে যাও, বিকালে সব শুনবো। বাকিরা আর কথা বাড়ালো না, যার যার মতো নিজেদের কাজে চলে গেল। কৌশিক লম্বা লম্বা পা ফেলে দোতলায় নিজের রুমে চলে গেল। মাত্রই ঘরে ঢুকে চেঞ্জ করে বিছানায় বসেছে, ঠিক এমন সময় সেখানে উপস্থিত হলো মৌমিতা। কোমরে 2 হাত রেখে আগুন ছড়া কণ্ঠে বলল, দিয়েছিস এইটুকুনি বাচ্চা মেয়েটার উপর পাষাণের মতো কঠিন কঠিন ছাপটা ফেলে দিয়েছিস। কৌশিক ভ্রুকুচকে তাকালো, হাত দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল, কিসের কথা বলছিস? অবশ্যই তোমার কথা বলছি। মেয়েটার গলা ঘাড়ে কালশিটের দাগ পড়ে গেছে। বলি কিছুদিন অপেক্ষা করা যাচ্ছিল না? এ পর্যায়ে কৌশিক নিজের চিরচারিত নির্লজ্জ ফর্মে ফিরে আসলো। হাত দিয়ে চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বলল, অপেক্ষা করার অপশন ছিল না, কাঁচল্লিশেও পড়েছিলাম। তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ভাই। সভ্য আমি কোনো কালে ছিলাম না মৌ, ইউ নো ভেরি ওয়েল। কৌশিকের আহেন লাগাম ছাড়া কথার বিপরীতে রাগে ফুঁসে উঠল মৌমিতা। এদিক সেদিক তাকাতুকি করে সোফা থেকে কুশন তুলে ছুঁড়ে মারল কৌশিকের দিকে। সঙ্গে সঙ্গে সেটা ক্যাচ ধরে ফেলল কৌশিক। 2 হাতে কুশনটা বুকের সাথে জড়িয়ে নিল। আচমকা মনে পড়ে গেল এটা তো তুবার জায়গা। এই বুকের দখলদারি তুবা ছাড়া অন্য কেউ নয়, কোনো বস্তুও নয়। কথাটা মনে পড়তেই সঙ্গে সঙ্গে কুশনটা ছুঁড়ে বিছানায় ফেলে দিল কৌশিক। এরপর বসা অবস্থাতেই 2 হাত পেছন দিকে দিয়ে পেছনে গা এলিয়ে দিল। উপহাস সুরে বলল, অনেক তো হলো, আর কত আমার লেজ ধরে করবি? এবার তো ছাড়, তোর বিয়ের বিষয়ে ফাইনাল কথাবার্তা চলছে। এবার আমার কথা না ভেবে নিচের চরকে তেল দে। এই পর্যায়ে হুট করে ফুটন্ত লাভার মতো জ্বলতে থাকা রাগের আগুন দপ করে নিভে গেল মৌমিতার, বরং চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাতুলের সাথে কথা হয়েছে মৌমিতার। হাজারো প্রেম ভালোবাসা নিবেদনের বাইরে গিয়ে এই বিয়ে নামক প্যারার কথা জানানোর সাহস পায়নি মেয়েটা। যদি রাতুল হাইপার হয়ে যায় তখন সব কিভাবে সামলাবে, কি করবে না করবে ভাবতে ভাবতে মৌমিতা নরম হয়ে এলো। রাগী চেহারাটাও নমনীয় হলো। গুটি গুটি পায়ে কৌশিকের গা ঘেঁষে বসলো। কণ্ঠ অত্যন্ত নরম করে বলল, একটু হেল্প কর না ভাই। কোন বিষয়ে? ইনভাইটেশন নিয়ে? ও তুই চিন্তা করিস না, ডক্টর রাতুলকে আমি নিজ দায়িত্বে ইনভাইট করব। মৌমিতার রাগটা ফের নতুন উদ্যমে জ্বলে উঠল। তবুও দাঁত কিরমির করে রাগটা চেপে গেল। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, সিরিয়াস মোমেন্টও মজা করছিস ভাই? এটা কি ঠিক বল? তো এখানে আমার কি করণীয়? ভাই হিসেবে বোনের দিকটা দেখবি না তুই? তোর বোন একজনকে ভালোবাসে, অথচ বিয়ের কথা হচ্ছে অন্য কারোর সাথে। ভাই হিসেবে বোনকে সাপোর্ট করা কি তোর দায়িত্বের মধ্যে পড়ে না? ছোটদের কোনো দায়িত্ব নেই, দায়িত্ব সব বড়দের। গাছাড়া ভাব নিয়ে জবাব দিল কৌশিক। মৌমিতার রাগ পালো, কিন্তু এই মুহূর্তে চেঁচানোর সাহস পেল না। এখন ওর কৌশিকের সাহায্যের বড্ড দরকার। তবে কৌশিকের ছন্নছাড়া ভাবসাবে বেশ বিরক্ত হলো মৌমিতা। সেই সাথে কৌশিকের কথার গোপন মানেও বুঝে গেল। এতে করে মৌমিতার বিরক্তি আরও কয়েক গুণ বেড়ে গেল। সে কৌশিকের সামনে 2 হাত জোর করে অধৈর্য সুরে বলল, আচ্ছা ঠিক আছে, মানলাম তুই বড় আমি ছোট, খুশি? আমার এক এবং একমাত্র অভিভাবক
আমার যে বয়সে ছোট কিন্তু চাপায় বড় ভাই। প্লিজ নিজের এই বয়সে বড় কিন্তু অসহায়তায় ছোট্ট বোনটাকে রক্ষা কর। হুম, তোর কথায় কোনো সম্মান নেই, সো হেল্প করতে পারলাম না। ভাই প্লিজ। অসহায় সুরে বলে উঠল মৌমিতা, কণ্ঠস্বর বেজায় করুণ শোনালো। এ পর্যায়ে কৌশিক যেন মেনে নিল, গা ছাড়া ভাব নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কানের কাছে এত ঘ্যান করিস না, যা ভাগ। মৌমিতা রাগ হলেও আর কিছু বলল না। কৌশিক একবার যখন রাজি হয়েছে তাহলে ঠিকই বিষয়টা সামলে নিবে, কথার বরখেলাপ করা ওর ধাঁচে নেই। তাই মনে মনে একটু স্বস্তি পেল মৌমিতা, চুপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে গেল। মৌমিতা চলে যেতেই কৌশিক বিছানায় গা এলিয়ে দিল, শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। গতকাল সন্ধ্যে থেকে পাগলের মতো ছোটাছুটি করেছে ছেলেটা, ধকল তো আর কম গেল না। তারপর সারা রাত ভালো করে ঘুমও হয়নি। এখন দুই চোখে ঘুমেরা বিদ্রোহ শুরু করেছে। গত রাতের কথা ভাবতে ভাবতেই চোখ দুটো বন্ধ করলো কৌশিক, তবে মিনিটের মাথায় আবারও চোখ খুলল। হাঁসফাঁস ভঙ্গিতে নড়ে চড়ে উঠল, কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কি যেন নেই, কিন্তু কি নেই। ভাবতে ভাবতে বুকটা আলতো হাতে ডলল কৌশিক। তৎক্ষণাৎ মনে পড়ে গেল তুবার কথা। গতকাল সারা রাত এ বুকে ঠাঁই হয়েছিল তুবার, নরম তুলতুলে দেহটা লেপ্টে ছিল শক্ত পুরুষালী দেহের সাথে। ঘনিষ্ঠ সেই মুহূর্তের কথা মনে পড়তেই ঠোঁট ছড়িয়ে হাসল কৌশিক। মনে হচ্ছে নরম দেহের ছোঁয়া এখনো গায়ে লেগে আছে, তুবার চুলের মাতাল করা সুবাস এখনো নাসিকা পথে ছড়িয়ে আছে। কৌশিক চোখ দুটো বন্ধ করে নিল, লম্বা শ্বাস টেনে বিড়বিড় করল, এক রাতে মেয়েটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেল নাকি? বুকে না নিলেও ঘুম আসছে না। এখন তো মনে হচ্ছে দূরে থাকে ভালো ছিল, কাছে টেনে পরান গেল। ভাবতে ভাবতে ফোনটা হাতে নিল কৌশিক। সবার প্রথমে তুবার নাম্বার বের করলো, ডায়াল করতে গিয়েও কিছু একটা ভেবে থেমে গেল। যদি ঘুমে থাকে, ফোনের কর্কশ শব্দে ঘুম ভাঙলে মাথা ব্যথা করবে মেয়েটার, তারপর মাথা ধরে বসে থাকবে তুবা, অথচ বুক জ্বলবে কৌশিকের। ভাবতে ভাবতে নাম্বারটা কেটে দিল কৌশিক। এর পরপরই মৌমিতার নাম্বারে ডায়াল করলো। দুইবার রিং বাজতে রিসিভ হলো ফোনটা। ওপাশ থেকে শোনা গেল মৌমিতার চিকন কণ্ঠস্বর, কি হয়েছে? একই বাড়িতে থেকে আবার ফোন কেন? কিছু লাগবে? তোর বোনকে লাগবে, ঘুমে থাকলে আস্তে করে ডেকে তুলে পাঠিয়ে তো দে, ওকে ছাড়া ঘুম আসছে না। মৌমিতা বোধ হয় খেপে গেল, রাগী কণ্ঠে চেঁচিয়ে উঠল, মস্করা করছিস আমার সাথে? এই দিন দুপুরে তোবাকে তোর ঘরে পাঠিয়ে নিজের হাতে বিপদ ডেকে আনবো? আমি পারবো না। বলেই খট করে ফোনটা কেটে দিল। ফোন কাটার শব্দ কানে আসতে ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক, বিড়বিড় করে আওড়ালো, মির্জাফর একটা, এটা আমার বোন কম, শত্রু বেশি, বিয়ে দিয়ে বিদায় করতে পারলে বাঁচে। চোখ মুখ কুচকে মৌমিতাকে দু চারটে গালি দিয়ে ফোনটা রাখলো কৌশিক। উপায়ন্ত না পেয়ে উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজল। ঘুম না এলে নেই, একটু বিশ্রাম তো হবে। কথা অনুযায়ী বিকেলে জামাল সাহেব তুবাকে ডেকে নিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন। ঠিক কোন কারণে এই ভর সন্ধ্যায় ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তুবা বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেই কারণ জানতে চাইলেন। উপযুক্ত কারণ দেখাতে না পেরে ভয়ে থরথরিয়ে কাঁপছিল তুবা। অতঃপর ওকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচাতে সব দোষ নিজের কাঁধে তুলে নিল কৌশিক। অকপটে জবাব দিল, ওই বকাঝকা করেছিল তুবাকে। সামনেই তুবার বোর্ড পরীক্ষা, কিন্তু মেয়েটা এখানে এসে একদমই লেখাপড়া করছে না, তাই রাগে খানিকটা বকেছিল। এজন্য মন খারাপ করে বাড়ি ছেড়েছিল। ভূয়া বাড়ির আদরের দোলালি। লেখাপড়া বিষয়ক কথা ওঠায় কেউ আর কিছু বললেন না, তবে ময়না বেগম মেয়েকে আরও এক দফা ধমকালেন। অবশেষে কোনো মতে বিচার সভা রীতি টানতে সক্ষম হলো কৌশিক। বাড়িতে আপাতত ছোটখাটো আয়োজন চলছে। কৌশিকের জন্মদিন উপলক্ষে ভাই বোনেরা মিলে ছাদে পার্টির আয়োজন করেছে। বড়রা ওদের মাঝে কোনো কালেই নাক গলায় না। এবারেও বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী রান্না করে দিয়ে নিজেদের মতো ঘরে বিশ্রাম করতে চলে গেছেন। ঘড়িতে সময় রাত 8টা। বাড়ির ছাদে মাদুর বিছিয়ে পার্টির আয়োজন করেছে সবাই। ছাদের এক কোণে বেশ কিছু লাইট লাগিয়ে সেখানে বসার ব্যবস্থা করেছে। সবাই একে একে খাবারগুলো বিছানো মাদুরে সাজাতে ব্যস্ত। এই যেমন নীরব একে একে সফট ড্রিঙ্কসের ক্যানগুলো সাজিয়ে রাখছে। রিয়া পকোড়ার বাটি এনে তার পাশে রাখলো। রাইমা আজ কৌশিকের জন্য নিজ হাতে পায়েস রান্না করেছে। জন্মদিনে মিষ্টি মুখ না করলে হয়। রাইমা চায় ওর হাতে রান্না করা পায়েস দিয়ে কৌশিকের জন্মদিন পালনের সূচনা হোক। মৌমিতা বানিয়েছে কেক, এখন কেকের ওপর মোমবাতি সাজাচ্ছে। তুবা যদিও রান্না করতে পারে না, তবে আজ বেশ আগ্রহ নিয়ে ইউটিউব দেখে ফুড কাস্টার্ড বানিয়েছে।
অদক্ষ হাতে রান্না করতে গিয়ে হাতে খানিকটা আগুনের ছ্যাঁকাও খেয়েছে। সেই লালচে হয়ে যাওয়া জায়গায় ফু দিতে দিতে কাস্টার্ডের বাটিটা সবার মাঝে রাখলো। মোটামুটি সবকিছু সাজানো কমপ্লিট। এখন শুধু কৌশিকের অপেক্ষা। তবে যার জন্য সবার এত আয়োজন, সেই বান্দা কানে ফোন চেপে ছাদের অপর প্রান্তে কার সাথে যেন কথা বলে যাচ্ছে। সেদিকে এক পলক তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মৌমিতা। কপাল চাপড়ে বলল,